সকাল সকাল উঠে আমরা যাচ্ছি মাতাঙ্গা হিলে। 30 মিনিটের হাইক করতে হবে আমাদের। এখন বাজে 5:50, 6:30টায় সানরাইজ হবে। আশা করছি তার আগে আমরা পৌঁছে যাব। মাতাঙ্গা হিল হাম্পির একদম মাঝখানে রয়েছে, ফলে এর ওপর থেকে হাম্পি ও তার আশেপাশের এলাকা বেশ ভালোভাবেই দেখা যায়। এছাড়াও হিলের ওপরে বীরভদ্র মন্দিরের ছাদ হাম্পির সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য নাকি আদর্শ জায়গা। তবে দিনের বেলা যা গরম তার মধ্যে না ওঠাই ভালো, হয় এরকম ভোরবেলা নয়তো সন্ধেবেলা। এর ওপরে ওঠার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে, তবে সবচেয়ে জনপ্রিয় হলো আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি। এছাড়াও বেশ কয়েকটি ট্রেল রয়েছে। রাবি ভাইয়া আমাদের যিনি অটো করে ঘোরাচ্ছেন, উনি আমাদের ওপরে ছেড়ে চলে আসবেন। নামার সময় আমরা একাই নেমে যাব। কথা বলতে বলতে ওপরে এসে গেছি। বেশ খানিকটা আসতে এসেছি, তাও 30 মিনিটই লাগলো। ये मंदिर के अंदर ही जाना पड़ता है ना? क्या? वीरभद्र। हर दिन कौन आता है यहाँ? इधर ही आता है, गांव से तरफ है। उनका तो वही है, उनका क्या घर का जो भवन जैसा रहता ना। মন্দিরের বাইরে জুতো খুলে আমরা এলাম ছাদে, কিন্তু দেখছি সবাই অলরেডি জায়গা নিয়ে বসে গেছে। আমরা তারই মধ্যে কোনো রকমে একটু জায়গা নিয়ে বসলাম। তবে অনেক হনুমানজি রয়েছেন, ক্যামেরা মোবাইল সব সাবধানে রাখতে হচ্ছে। আকাশের অবস্থাও একদম ভালো না, তাই সূর্যোদয় মনে হচ্ছে আমাদের দেখা হবে না। না, ঠিকভাবে দেখাই গেল না। তবে চারপাশটা দেখতে কিন্তু দারুণ লাগছে, বিশেষ করে অচ্যুতারায়া টেম্পলকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা ওখানেই যাব কালকে। এদিকে সারি সারি কলাবাগানের মধ্য দিয়ে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে, সঙ্গে তুর্তুখাল, আর এদিকটায় শুধু পাহাড়ের পর পাহাড়। ওই যে দূরে অঞ্জনাদ্রি হিলস, ওদিকটা নর্থ হাম্পি। কাল আমরা ওদিকেই যাব। তার সঙ্গে নদী বয়ে চলেছে, ভালোই হাওয়া দিচ্ছে। আমাদের চুল দেখেই বুঝতে পারছেন। আর ঠিক পশ্চিমে বিরূপাক্ষ মন্দির। বিরূপাক্ষ মন্দির, আমরা ওইখানেই রয়েছি, কিন্তু আমরা এখন কতটা উপরে? ওই যে অন্তরা, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন মাতাঙ্গা হিলসের উপরে আছি। এই মাতাং হিল কিন্তু রামায়ণে উল্লিখিত একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি ছিল ঋষি মাতঙ্গের আশ্রম। বালি যখন সুগ্রীবকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল, তখন তিনি এখানে তার সেনাপতি হনুমানের সঙ্গে আশ্রয় নিয়েছিলেন। এই গল্প আমরা ছোটবেলায় অনেক পড়েছি। এবার আপনাদের পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি প্রাচীন মন্দির দেখাই।
এটি হলো বীরভদ্রা টেম্পল, যিনি শিব শম্ভুরই আরেক রূপ। আমরা পুজো দিয়ে প্রণাম করে বাইরে এলাম। সবাই প্রায় নেমে গেছে, আমাদেরও এবার নামতে হবে। এখানে ওঠার জন্য কোনো প্রবেশ মূল্য বা ক্যামেরা চার্জ লাগে না। একটি ছোট পকেট টর্চ সঙ্গে রাখলে যথেষ্ট, আর একা ঘোরাঘুরি না করাই ভালো। ওকে সবাই ছেড়ে চলে যাচ্ছে। নামতে পারছি না, প্লিজ হেল্প মি। সবাই প্রায় নেমে গেছে। মন্দিরের ঠাকুরমশাই তিনিও নেমে গেলেন। আমাদেরই নামা হলো না এখনো। কারণটা আপনারা বুঝেই গেছেন এতক্ষণে। বসে উঠে গাছ ধরে, ডাল ধরে, পাথর ধরে, মানে যত রকমভাবে পারা যায় আর কি। এটা একটা জৈন আশ্রম। বাই বাই, থ্যাংক ইউ। এরা প্রত্যেক দিন এখানে ওঠেন আবার নামেন। একজন চাওয়ালা, একজন হচ্ছেন ঠাকুর মশাই। আমরা যাচ্ছি না ওই দিকটায়, বাট এত বাজে মেয়ে দৌড়ে দৌড়ে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। আমি যে ওর ভিডিও করার জন্য এতটা আগে তো ছুটে ছুটে এলাম, সেটা দেখছে না কিন্তু। আপনারাও জানেন আমিও কিন্তু এই ভিডিওর হিস্সা বলছি, হিস্সা। অবশেষে আমরা নিচে নেমেছি। মাতাঙ্গা হিল থেকে হোটেলের রুমে ফিরে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বিঠালা টেম্পলের দিকে। आइकॉनिक टेंपल है मैडम, सिर्फ टेंपल के लिए गाइड ले लो। ঢুকেই আগে টিকিট কাটলাম। 40 টাকা করে লাগলো, তবে ফরেনারদের জন্য এটা 600 করে, আর 15 বছর বা তার নিচে সকলেই এখানে ফ্রিতে প্রবেশ করতে পারবে। জেনেরা এনক্লোজারেও প্রবেশের জন্য এই টিকিটটি ব্যবহার করতে পারবো, তবে সেম ডেতেই করতে হবে। বিঠালা টেম্পল দেখেই আমরা ওখানে যাব। এই মন্দির চত্বরটা কিন্তু বিশাল। কেউ কেউ ব্যাটারি চালিত গাড়িতে করে মন্দির পর্যন্তই চলে যাচ্ছে, তার জন্য কিন্তু আবার আলাদা টাকা লাগবে। তবে আমরা যেহেতু সব কিছু খুঁটিয়ে দেখব, তাই ঠিক করলাম হেঁটেই যাব। এই মণ্ডপটি প্রথমে ঢুকেই ডান দিকে, কিন্তু এটি কী উদ্দেশ্যে ব্যবহৃত হতো তার সঠিক কোনো তথ্য নেই। তবে যেহেতু মন্দিরের রাস্তাতেই অবস্থিত, তাই অনুমান করা হয় বার্ষিক উৎসবের সময় দেবতাদের মূর্তি রাখার মঞ্চ হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকতে পারে। এখন যদিও স্থানীয় পর্যটকরা এটিকে খাবার খাওয়ার জন্য ব্যবহার করে থাকেন, বা প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে গেলে এখানে এসে একটু জিরিয়ে নেন।
তবে আবারও আমাদের অনুরোধ, প্লিজ আপনারা এভাবে প্লাস্টিকের বটলগুলো ফেলে যাবেন না। খুব সুন্দর লাগছে। আরও খানিকটা এগিয়ে এসে বাঁদিকে আমরা আরও একটা মণ্ডপ দেখতে পাচ্ছি। নাম হচ্ছে কুডুরেগুম্বা মণ্ডপ। এটিও ঠিক কী কারণে ব্যবহৃত হতো তার সঠিক কোনো তথ্য নেই। তবে যেহেতু মন্দিরের রাস্তার উপরেই রয়েছে এবং মন্দিরের পুকুরের দিকে মুখ করে রয়েছে, তাই মনে করা হয় রথযাত্রা বা নৌকা উৎসবের সময় এই মণ্ডপটির কোনো বিশেষ তাৎপর্য ছিল। এর সামনে স্তম্ভগুলিতে ঘোড়ার মতো রয়েছে। স্থানীয় ভাষায় কুডুরে মানে ঘোড়া, তাই এই মণ্ডপটির নাম কুডুরেগুম্বা। মণ্ডপটির 3 দিক ঢাকা, 1 দিক খোলা, আর খোলা দিকটি মূল রাস্তার দিকে মুখ করে আছে। ওই দূরে দেখুন দেখা যাচ্ছে। আরও খানিকটা এগিয়ে এসে ঠিক রাস্তার ডান দিকে দেখছি একটা পুষ্করিণী। কথিত আছে এটি পঞ্চদশ বা ষোড়শ শতাব্দীতে নির্মিত, তবে এখনও এটি মোটামুটি ভালো অবস্থায় আছে, যদিও এর পাশের মণ্ডপগুলো ঠিক নেই। এর ঠিক মাঝখানে বিশেষ ধরনের ছোট একটি মণ্ডপ রয়েছে। এখানে আবার শান বাঁধানো ঘাটও করা আছে দেখছি। হঠাৎ করে দেখছি জলের মধ্যে কচ্ছপ ঘোরাফেরা করছে। এই মুহূর্তে এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, তাই প্রচুর ছবি তুলতে তুলতে অনেকটা সময় কখন যে চলে গেছে কেউই বুঝতে পারেনি। এত রোদ্দুর, তার মধ্যে প্রচুর লোকজন। আরও খানিকটা এগিয়ে মূল মন্দিরের প্রবেশপথের ঠিক ডান দিকেই দেখছি বিঠালা বাজার। এটি হাম্পির বহু প্রাচীন বাজারগুলোর মধ্যে একটি। নাম শুনেই বুঝতে পারছেন বিঠালা বাজারটি বিঠালা মন্দিরেরই একটি অংশ। বিঠালা বাজারের পশ্চিম প্রান্তে বিঠালা মন্দির। ফাইনালি আমরা প্রবেশদ্বার দিয়ে ঢুকলাম বিঠালা টেম্পেলে। হাম্পির মেইন অ্যাট্রাকশানই হলো এই টেম্পল। আমরা দুজনে এই মুহূর্তে শুধু দেখেই যাচ্ছি। এত বড় এরিয়া, তার মধ্যে এত সুন্দর যে আমাদের শব্দই হারিয়ে গেছে মনে হচ্ছে। টেম্পলের চারপাশে প্রাচীর দেওয়া। এই প্রাঙ্গণের ভেতরে অনেক হল, মণ্ডপ এবং ছোট বড় টেম্পল রয়েছে। বিঠালা হলেন ভগবান বিষ্ণুরই আরেকটি রূপ। মন্দিরটি মূলত পঞ্চদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। পরবর্তীতে অনেক রাজা তাদের শাসনকালে মন্দির প্রাঙ্গণটিকে নিজেদের মতন করে রূপ দেন। এই মন্দির চত্বরের চারপাশে বিঠালাপুরা নামে একটি জনপদের ধ্বংসাবশেষও রয়েছে। ওটা আর আপনাদের দেখাতে পারছি না, তবে আপনারা এলে কিন্তু এগুলো একদম মিস করবেন না, আর অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। এই মন্দিরের প্রধান আকর্ষণ হল এর স্তম্ভশোভিত মণ্ডপ এবং পাথরের রথ। হলঘরগুলোর বিশাল গ্রানাইট স্তম্ভগুলিতে অগণিত সব ভাস্কর্য খোদাই করা। প্রবেশদ্বার দিয়ে প্রাঙ্গণে প্রবেশ করার পর প্রথমেই যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে তা হলো এই স্টোন চ্যারিয়ট। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান ভিত্তালা হলেন ভগবান বিষ্ণুরই রূপ, আর গরুড় হলেন ভগবান বিষ্ণুর বাহন। এই পাথরের রথে একসময় গরুড়ের মূর্তি ছিল, যদিও মন্দিরটি এখন খালি।
এটি ভিত্তালা মন্দিরের গর্ভগৃহের দিকে মুখ করে আছে। এটি আসলে একটি মন্দির রথের আকারে নির্মিত। অনেকগুলো বিশাল গ্রানাইট পাথরের খণ্ড দিয়ে এটি তৈরি। রথটি প্রায় 1 ফুট উঁচু একটি আয়তাকার মঞ্চের উপর নির্মিত। এই মঞ্চের চারপাশে পৌরাণিক যুদ্ধের দৃশ্য খোদাই করা। রথের সামনে 2টি হাতিকে এমনভাবে স্থাপন করা হয়েছে যেন তারা রথটি টানছে। আসলে কিন্তু এই হাতিগুলোকে অন্য জায়গা থেকে এনে পরবর্তীকালে স্থাপন করা হয়েছে। মূলত 2টি ঘোড়ার মূর্তি ছিল। একটু ভালো করে দেখুন, ঘোড়াগুলোর ল্যাজ এবং পেছনের পা দেখতে পাবেন। হাতি দুটির মাঝখানে একটি ভাঙা পাথরের মই রাখা আছে, যা একসময় গর্ভগৃহে প্রবেশের পথ ছিল। এমনকি এই রথটির ওপরে একটি গম্বুজের মতো কাঠামোও ছিল, সেটি এখন নেই। তবে 1856 সালে আলেকজান্ডার গ্রিনলয়ের তোলা হাম্পির ছবিতে দেখুন ওই কাঠামোটা রয়েছে। এতক্ষণ আমরা যে রথকে নিয়ে এত কথা বললাম, তাকে আমরা আর কোথায় দেখতে পাই বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাদের 50 টাকায় এই অসাধারণ স্থাপত্যের ছবি রয়েছে। অন্তরা ছবি তোলার জন্য আলাদা করে একটা 50 টাকা চকচকে নোট এনেছে। পাথরের রথ পেরিয়ে বিঠালা মন্দিরের সামনে স্তম্ভশোভিত মূল মণ্ডপের সামনে এলাম। এটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখনও তার রূপ ঠিকরে ঠিকরে পড়ছে। সিঁড়ি দিয়ে উঠলেই এই মহামণ্ডপ। এটি একটি বেদির ওপর দাঁড়িয়ে রয়েছে। এই বেদিটির উপরের দিকে বিভিন্ন ফুলের নকশা খোদাই করা, আর নিচে রয়েছে ঘোড়া ও তাদের প্রশিক্ষক এবং ব্যবসায়ীদের সারি। মহামণ্ডপের ভেতরে 4টি খোলা কক্ষ রয়েছে। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকের কক্ষগুলো এখনও অক্ষত রয়েছে। পশ্চিম কক্ষটি অবশ্য খারাপ হয়ে গেছে। সবটা আপনাদের দেখাতে পারছি না। মেইন সমস্যা হলো আমাদের ফোনে এত জায়গা নেই, আর ক্যামেরায় তোলার জন্য টাকাও দিতে হচ্ছে, তাই তুলতে পারছি না সবটা। মহামণ্ডপের আরও একটা প্রধান আকর্ষণ হলো এর বিশাল একশিলা স্তম্ভগুলোতে টোকা দিলে বাদ্যযন্ত্রের মতো সুর বেরোয়, তাই এগুলোকে বলা হয় মিউজিক্যাল পিলার। তবে কিছু অসচেতন দর্শনার্থীদের কৌতূহলের কারণে এই পিলারগুলোর অনেকগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংরক্ষণের স্বার্থে এখন তাই টোকা দেওয়া নিষিদ্ধ। পূর্ব দিকের কক্ষটিকে বলে মিউজিশিয়ানস হল। এই হলটিকে ঘিরে থাকা প্রতিটি স্তম্ভে সঙ্গীত শিল্পী, ঢোল বাদক এবং নর্তক নর্তকীদের ভাস্কর্য খোদাই করা রয়েছে। দক্ষিণ দিকের হলটিতে ইয়ালি নামক পৌরাণিক প্রাণীদের প্রাধান্য পেয়েছে। এই ইয়ালি হল দক্ষিণ ভারতীয় হিন্দু ঐতিহ্যে গভীরভাবে প্রথিত একটি কিংবদন্তিমূলক সংকর পশু। উত্তর হলটিতে আবার প্রাধান্য পেয়েছে বিষ্ণুর নরসিংহ অবতার। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল নরসিংহের কোলে হিরণ্যকশিপুকে বধ করার দৃশ্য। স্তম্ভের পাদদেশে প্রহ্লাদ প্রার্থনার ভঙ্গিতে বসে রয়েছে। হলগুলোর ছাদও আকর্ষণীয়, যার কেন্দ্রে পদ্মের মতো খোদাই করা নকশা রয়েছে। আরও পশ্চিমে দুপাশে 2টি বারান্দা সহ একটি বদ্ধ হলঘরও রয়েছে। আরও সামনে একটু এগোলে গর্ভগৃহ। যদিও ভেতরে কোনো মূর্তি নেই, ভীষণ অন্ধকার রাস্তা। গর্ভগৃহের প্রধান দরজার দুপাশ দিয়ে যাওয়া আসা করা যায়। আমরা বাদিক দিয়ে কয়েকটি ধাপ পেরিয়ে ভেতরে ঢুকলাম। তবে শুধু গর্ভগৃহের বাইরের দেওয়াল দেখতে পাচ্ছি। কয়েকটা ছবি তুলে দুজনে বাইরে চলে এলাম। এখানে আরও অনেক কিছু রয়েছে, আপনাদের যেটুকু পারলাম দেখালাম। আপনারা এলে অবশ্যই হাতে সময় নিয়ে এখানে আসবেন। শুধু এই মন্দির চত্বরটাই ভালো করে দেখে উঠতে একটা গোটা দিন প্রয়োজন। কি আর করা, অনেক কষ্টে দুজনে একসঙ্গে ছুটি জোগাড় করতে পেরেছি। এখানে আরও একটা কথা আপনাদের বলে দিই, 2টি উপায়ে বিঠালা মন্দিরে আসা যায়। একটা তো আমরা যেভাবে অটো করে এলাম, দ্বিতীয়টি হলো হাম্পি বাজার থেকে নদীর পাড় ধরেও হেঁটে আসা যায় এখানে।
ভিডিও ক্যামেরা ব্যবহারের জন্য টিকিট কাউন্টারে 50 বা 100 টাকা করে দিতে হয়, তবে স্টিল ক্যামেরা ব্যবহার করতে কোনো টাকা লাগে না। আর মন্দির চত্বরের ভিতরে ট্রাইপড ব্যবহার করার অনুমতিও নেই। সকাল 8:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। সকালে খোলার সঙ্গে সঙ্গেই জায়গাটি দেখে নিতে পারলে ভালো, তাহলে ভিড় কিছুটা এড়ানো যাবে। শান্তিতে সবকিছু দেখে ও ছবিও তুলে নিতে পারবেন। এবার আমাদের এখান থেকে বেরোনো উচিত, কারণ এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আমরা এখন ঢুকছি জেনানা এনক্লোজারে। নাম শুনেই বুঝতে পারছেন, বিশাল এক চত্বরে আমরা এখন প্রবেশ করছি। মাঝখান দিয়ে একটি লাল মাটির রাস্তা মতো রয়েছে। ভেতরে ঢুকে প্রথমেই আমরা বাঁ দিকে এসে দেখছি বিজয়নগর এম্পায়ার নিয়ে একটি মিউজিয়ামের মতো করা আছে। এখান থেকে পেরিয়ে সোজা রাস্তা ধরে এগোতেই দেখছি একটি ওয়াচ টাওয়ার। ঢোকার মুখেই একটা ছিল দেখেছি, এখন আরেকটা দেখলাম। এরকম আরও একটা রয়েছে। পুরো এলাকার কোনায় এগুলো রয়েছে। এগুলো সম্ভবত ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। আর যেহেতু এটি মহিলাদের থাকার জায়গা ছিল, তাই বলা হয়ে থাকে যে নপুংসক সৈন্যরাই এই ওয়াচ টাওয়ার থেকে এলাকাটিকে পাহারা দিতে পারত। এবার একেবারে ডান দিকে আমরা টার্ন নিলাম, কিন্তু এটা আসলে কি এখনও আমরা বুঝে উঠতে পারিনি। বোর্ড দেখে বুঝলাম এটি হলো বেসমেন্ট অফ কুইন প্যালেস। তার মানে এই পুরো এলাকাটি রাজ পরিবারের মহিলাদের জন্যই সংরক্ষিত ছিল, যদিও খানিকটা অংশই এখন রয়েছে। তবে ঐতিহাসিকদের মতে হাম্পির ধ্বংসাবশেষ থেকে এখনও পর্যন্ত খনন করে পাওয়া সবচেয়ে বড় প্রাসাদের ভিত্তি এটি। এখান থেকে বেরিয়ে সোজাসুজি তাকালেই দেখতে পাচ্ছি প্যাস্টেল রঙের লোটাস মহল। এটি একটি দোতলা খিলানযুক্ত মণ্ডপ। এটি বিজয়নগর সাম্রাজ্যের রাজ পরিবারের নারীদের জন্য সংরক্ষিত ছিল। ঐতিহাসিক বিবরণ অনুসারে রাজা কৃষ্ণদেব রায় তাঁর মন্ত্রীদের সাথে বৈঠকের জন্য এটিকে তার পরিষদ কক্ষ হিসেবে ব্যবহার করেছেন। প্রাসাদটি রাজ পরিবারের জন্য একটি বিশ্রাম স্থল হিসেবেও ব্যবহৃত হতো। এটি এমন একটি স্থাপত্য যা হাম্পি আক্রমণের সময়ও কোনো বড় ক্ষতির শিকার হয়নি। পুরো জেনানা চত্বরটি আকর্ষণীয় নকশায় সাজানো কাটা পাথর দিয়ে তৈরি উঁচু ও চওড়া প্রাচীর দ্বারা বেষ্টিত। এই চত্বরটি এমনভাবে নকশা করা হয়েছিল ওই সময় যে মহিলারা রাজকীয় অনুষ্ঠান বা অন্য যে কোনো কিছু বাইরে না বেরিয়েই দেখতে পারতেন। খানিকটা এগিয়ে উত্তর পশ্চিম দিকে দেখছি রয়েছে গার্ডস হাউস, অর্থাৎ প্রহরীদের থাকার জায়গা।
তবে এর ভেতরে ঢুকে দেখছি চারিদিকে নিয়মিত বিরতিতে খিলান সহ একটি করিডোর চলে গেছে। ভেতরে জানালা ও আলোর অনুপস্থিতি দেখে মনে হয় এটি বসবাসের জায়গা না হয়ে বড়জোর এক ধরনের গুদাম হতে পারে। অনেকেই এমনটাই মনে করেন যে এটি আসলে রাজকীয় কোষাগার ভবনই ছিল। বর্তমানে এখানে নানা রকম স্থাপত্য সংরক্ষণ করে রাখা আছে। এত কিছু দেখছি আর ভাবছি আমাদের দেশেই এগুলো একসময় ছিল, আমরা এত রেত ছিলাম। গার্ডস হাউস থেকে বেরিয়ে যাচ্ছি এলিফ্যান্ট স্টেবলের দিকে। সারি সারি গম্বুজযুক্ত কক্ষ বিশিষ্ট এই দীর্ঘ ভবনটি একসময় রাজকীয় হাতিদের রাখার জন্য ব্যবহৃত হতো। মোট 11টি গম্বুজযুক্ত উঁচু কক্ষ রয়েছে, কয়েকটি আবার পরস্পর সংযুক্ত। একদম মাঝখানের কক্ষটি বিশেষভাবে সজ্জিত এবং বড়। সম্ভবত হাতির শোভাযাত্রা সংক্রান্ত অনুষ্ঠানগুলোতে বাদক দল এটি ব্যবহার করত। আরও বেশ কিছু নামহীন কাঠামোও রয়েছে। এই এলাকাটি ঘুরে দেখতে 1 ঘন্টার বেশি সময় লাগবে। বিঠালা টেম্পেলে টিকিট দিয়েই এখানে প্রবেশ করা যায়, তাই টিকিটটা খুব যত্ন করে আপনারা রেখে দেবেন। যদি কেউ শুধু এখানে আসেন, টিকিট কাউন্টারটি চত্বরের প্রধান প্রবেশদ্বারের বাইরেই পেয়ে যাবেন। তবে 15 বছরের নিচে সকলের জন্য প্রবেশ অবাধ। আর হ্যাঁ, বিনামূল্যে এখানে ছবিও তুলতে পারবেন। আচ্ছা, এগুলো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, দেখুন। এবার চলুন রাঙা টেম্পেলের দিকে যাই। এই যে এখানে আরও একটি ওয়াচ টাওয়ার। 3টে ওয়াচ টাওয়ার এভাবে প্রত্যেকটি কোণায় রয়েছে। এই হলো মাধবরাঙা টেম্পল। ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীকে উৎসর্গীকৃত 2টি মন্দির। এমনিতেই বেশ রাজকীয় একটা ব্যাপার রয়েছে। তবে অন্য সব কিছুর চেয়ে এই মন্দিরের প্রধান আকর্ষণ হল হনুমানের মূর্তি খোদাই করা বিশাল এই শিলালিপিটি। এখানে তার ডান হাত মাথার ওপরে তোলা, বাম মুষ্টি যেটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত সেটি উরুর ওপরে রাখা এবং লেজটি মাথার ওপরে ধনুকের মতো বাঁকানো। তার কোমরের অলঙ্কারের সঙ্গে রাখা ছুরিটিও কিন্তু বেশ আকর্ষণীয়। প্রত্নতাত্ত্বিকদের মতে হাম্পির ধ্বংসাবশেষে পাওয়া সবচেয়ে বড় শিলালিপি এটি। এর পাশ দিয়ে মূল মন্দিরে ঢোকা যায়, তবে এত অন্ধকার তাই আর দেখাচ্ছি না।
এর সামনের এই প্রধান হলটিতে হনুমানের মূর্তিটি রয়েছে। এই স্থানে প্রাপ্ত কিছু শিলালিপির ওপর ভিত্তি করে বিশ্বাস করা হয় যে মন্দিরের সামনে এই মণ্ডপটি শিল্পকলা প্রদর্শনের জন্যই ব্যবহৃত হতো। জেনেনা এনক্লোজারের দক্ষিণ দেওয়াল ঘেঁষে আসা এই পথটি ধরে আপনি এখানে চলে আসতে পারেন। যেহেতু এক কোণে অবস্থিত তাই চোখ এড়িয়ে যেতে পারে, কিন্তু অমূল্য এই হনুমান মূর্তিটির জন্য একবার অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। এখানেও প্রবেশ বিনামূল্যে করা যায় এবং ছবি তোলার অনুমতি রয়েছে। এবার দুজনে হাজারা রামচন্দ্র টেম্পলে ঢুকছি। পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে নির্মিত এই মন্দিরটি প্রথম দেবরায়ের তৈরি বলে মনে করা হয়। বিজয়নগর সাম্রাজ্যেরও যোগাযোগ ছিল, কারণ রাজকীয় সাম্রাজ্যের ঠিক পশ্চিম অংশে এটি রয়েছে। মন্দিরের প্রধান মণ্ডপে 4টি অত্যন্ত সূক্ষ্মভাবে খোদাই করা স্তম্ভ রয়েছে, যা হৈশালা শৈলীর শিল্পকলার নিদর্শন। এই স্তম্ভগুলি বিভিন্ন হিন্দু দেবদেবীর অসাধারণ সব রূপের খোদাইকৃত চিত্র দিয়ে সজ্জিত। যদিও বর্গাকার গর্ভগৃহের ভেতরের মূর্তিগুলি এখন হারিয়ে গেছে। মন্দিরের বাইরের দেওয়ালগুলোতেও হিন্দুদের উৎসব মহানবমী, দশেরা এবং হোলি দৃশ্য দিয়ে সাজানো, যেগুলি আবার দেখছি কয়েকটি স্বতন্ত্র অনুভূমিক স্তরে বিন্যস্ত। একেবারে নিচে অশ্বারোহীরা তাদের ঘোড়াগুলোকে নেতৃত্ব দিচ্ছে এবং তাদের পেছনে রয়েছে সৈন্যরা, যাদের দর্শকরা অভিবাদন জানাচ্ছে। তাদের ওপরে হাতির একটি শোভাযাত্রার দৃশ্য এগিয়ে চলেছে। তার ওপরের স্তরে নৃত্যশিল্পী ও সঙ্গীত শিল্পীদের দেখানো হয়েছে এবং সবচেয়ে ওপরের স্তরে সাধারণ জনগণের একটি বৈচিত্র্যময় শোভাযাত্রার ছবি। মন্দিরের যজ্ঞশালায় ঢুকছি। ছাদটি এখানে এমনভাবে নকশা করা যে ধোঁয়া এবং বাষ্প খুব সহজেই বেরিয়ে যেতে পারত।
তার সঙ্গে চারপাশের দেওয়ালে নানা রকম সব গল্পের খোদাই কর্ম তো রয়েইছে। এই মন্দির থেকেই খানিকটা এগোলেই আপনারা ইয়েল্লামা মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আবার পানসুপারি বাজারটাও এর একদম পাশে। এখানে ঢুকতেও কোনো টিকিট কাটতে হবে না, ছবি বা ভিডিও করতে পারবেন। এখান থেকে আমরা যাব প্রসন্ন বিরূপাক্ষ টেম্পলে। এবার আমরা প্রসন্ন বিরূপাক্ষ মন্দিরে প্রবেশ করছি। গেটটা মনে হয় পরে বানানো, তাই রাজকীয় সব ধ্বংসাবশেষের মাঝে একটু বেমানান। এই মন্দিরটি খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে তৈরি বলে মনে করা হয়। মন্দিরটি ভগবান শিবেরই অবতার প্রসন্ন বিরূপাক্ষকে উৎসর্গীকৃত। সবুজে ঢাকা এই সুন্দর লনের মাঝে হাম্পির প্রাচীনতম এই মন্দিরটি রয়েছে। এটি প্রায় 4 শতাধিক বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। বিশ্বাস করা হয় যে বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায় এই মন্দিরে প্রচুর পরিমাণে দান করেছিলেন। মন্দিরের অবস্থান দেখে ধারণা করা হয় যে বিজয়নগরের রাজপরিবারের ব্যক্তিগত উপাসনালয় ছিল এটি। এটি বিজয়নগর স্থাপত্যশৈলী অনুসরণ করে নির্মিত হয়েছে। এতে রয়েছে প্রধান মণ্ডপ, অর্ধমণ্ডপ, গর্ভগৃহ এবং অন্তরাল। স্তম্ভগুলিতে বা মন্দিরের ভেতরে খুব বেশি খোদাই করা কাজ নেই। মন্দিরটি ভূপৃষ্ঠ থেকে কয়েক মিটার নিচে অবস্থিত, তাই এটি ভূগর্ভস্থ শিব মন্দির বা আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল নামে বেশি পরিচিত। আমরা অনেকটা চলে এসেছি, কিন্তু এত অন্ধকার যে ক্যামেরাতে ঠিক করে আসছেই না, শুধু নন্দীকেই দেখতে পাচ্ছি। মন্দিরের ভেতরের এই অংশটি নাকি সব সময় জলে পূর্ণ থাকে। একটি তত্ত্ব অনুসারে তুঙ্গভদ্রা নদীর জল একটি খালের মধ্য দিয়ে এর ভেতরে আসে, তাই মন্দিরের গর্ভগৃহ সারা বছর জলে পূর্ণ থাকে। এবং ওই যে দরজা দেখছেন, ওই পর্যন্ত যেতে প্রায় 2 ফুট জলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে বলে মনে হচ্ছে, নয়তো শিবশম্ভুকে দেখতে পাবো না। নানাভাবে আমরা দেখার বা বোঝার চেষ্টা করলাম, কিন্তু কিছুই সেভাবে দেখতে না পেয়ে নন্দীকে বাই বলেই আমাদের বেরিয়ে আসতে হচ্ছে। আজ একসঙ্গে আমরা অনেক কিছু দেখেছি, জেনেছি। এবার রুমে ফিরে খেয়ে ভাবছি তুঙ্গভদ্রার জলে পা ডুবিয়ে বসবো। হঠাৎ দেখলাম বাঁদিকে কাদালে কালু গণেশের মন্দির। হেমাকুটা পাহাড়ের ঠিক উত্তর পূর্ব ঢালে এক বিশাল পাথরখণ্ড থেকে গণেশের এই বিরাট মূর্তিটি খোদাই করা হয়েছিল।
সামনের এই স্তম্ভশোভিত হলঘরটি সুবিশাল মূর্তিটির মতোই মনোরম। খোলা হলঘরটি অস্বাভাবিক সরু এবং লম্বা স্তম্ভ দিয়ে নির্মিত। প্রতিটি স্তম্ভই পৌরাণিক কাহিনী দিয়ে অলঙ্কৃত। তবে 15 ফুট উঁচু মূর্তিটি হাম্পির অন্যতম বৃহত্তম ভাস্কর্য হিসাবে ধরা হয়। এখানেও কোনো প্রবেশ মূল্য নেই এবং ছবিও আপনারা তুলতে পারবেন। তুঙ্গভদ্রার তীরে খানিকটা সময় কাটানোর পর আমরা ভাবলাম একবার বিরূপাক্ষ মন্দিরে গেলে কেমন হয়, সন্ধেবেলা ঠিক কেমন লাগে দেখতে। মন্দিরে এসে দেখি এখানে একটা ড্রেস কোড আছে। হাঁটু বা পা দেখা যায় এমন পোশাক পরে প্রবেশ করা যায় না। ভাগ্য ভালো যে আমরা দুজনেই পা ঢাকা পোশাক পরেছি, তাই লাইনে দাঁড়িয়ে কোনো ঝামেলা ছাড়াই ঢুকে পড়েছি। হাম্পির বেশিরভাগ স্মৃতিস্তম্ভ আজ ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে থাকলেও শিব ও দেবী পম্পার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই বিরূপাক্ষ মন্দির কিন্তু এখনও একইভাবে জীবন্ত। বিজয়নগর সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী এই মন্দিরে আজও প্রতিদিন নিয়ম করে পুজো হয়। কয়েকশো বছরের পুরনো দ্রাবিড় স্থাপত্য, বিশাল গোপুরম সব মিলিয়ে একটা অন্যরকম শান্তি। কাল সকালে এসে আরও একবার ভালো করে দেখব। এমনিতেই এত বড় যে এটাই খুব ভালো করে দেখতে একটা গোটা দিন লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা বিরূপাক্ষ মন্দিরের ইতিহাস উল্টে পাল্টে দেখব। তার সঙ্গে এখানে আরও কী কী দেখার আছে সেগুলো নিয়েও গল্প করব।